শালার একটা পোলা যদি ভালা চোখে পড়ত নগদ বাপেরে কল দিয়া কইতাম বিয়ার ব্যবস্থা করতে। এই পড়ালেখা করতে আর মন চায় না। মৃত্যু একটু ভালো করে কথা বলতে পারিস না? তোর এই সব ভাষার কারণে একটা ছেলেও তোর সাথে রিলেশন রাখতে চায় না। ওরে জিন, তুই বুঝবি না, আমার বাপে আমারে কইছে আম্মাজান শুদ্ধ কথা শিখবেন কিন্তু বলবেন না সব জায়গায়। তোর বাবা শুদ্ধ কথা শিখে ও বলতে মানা করছে কেন? জিনিয়া, কারণ আমার বাপ জন্মগতভাবে গ্রামের মানুষ, ঢাকা শহর আইয়া টাকা কামাইছে, তাই এখন সবাই ঢাকাইয়া মনে করে। কিন্তু হেল্লাইগা কি নিজের ভাষা ভুইল্লা শুদ্ধ কইব? আর তুই তো জানোস আমি শুদ্ধ কই স্যার ম্যাডাম গো, সামনে তোর সামনে কমু কেন? তুই তো আমার জানে জিগার দোস্ত, তোর সামনে কি এর ফর্মালিটি রে? মৃত্তিকা, কিন্তু তোর ভাষার আমি আগামাথা কিছুই বুঝি না। এই দেখি পুরান ঢাকার ভাষা ইউজ করিস, কখনো বরিশালের, কখনো আবার নোয়াখালীর। আরে বাবা, যেটা বলবি একটা বল। জিনিয়া, এতক্ষণ যে কথোপকথন শুনলেন সেগুলো আমাদের নায়িকা আর তার বান্ধবীর মধ্যকার আলাপচারিতা। আর হ্যাঁ, অবশ্যই আমাদের নায়িকাই বলছে, সেসব খ্যাত মার্কা ডায়লগ না, অ্যাকচুয়ালি গ্রামের ভাষা। ধুর, যা মুখে আইব তা কমু, তোর কি রে? মৃত্তি, হেই গার্লস, তোমরা প্রথম বর্ষ না? জি স্যার, আমরা প্রথম বর্ষেরই। আর আসসালামু আলাইকুম স্যার। ভালো আছেন স্যার? আপনার শরীর মন দুইটাই ভালো আছে স্যার? মৃত্তি রোহান স্যারকে দেখলেই ক্রাশ খায়, বাট স্যার একটু রাগী স্বভাবের, তাই সরাসরি বলার সাহস করতে পারে না, কিন্তু আজ সুযোগ পেয়ে একটু বদমাইশি করছে, আর স্যার তো চোখ গরম করে তাকাচ্ছে তার দিকে। ওয়ালাইকুম আসসালাম। আর একই ধরনের কুশল বিনিময় টিচারের সাথে। রোহান স্যারের রাগী চেহারা আর কথা শুনে জিনিয়া রীতিমতো কাঁপছে, ভয়ে ভয়ে বলল, স্যার আমরা আসলে একটা নোট হারিয়ে ফেলেছি, সেটাই খুঁজছিলাম। হোয়াট ননসেন্স, এত বড় মেয়েরা নিজের জিনিসগুলো গুছিয়ে রাখতে পারো না বলেই স্যার সামনে হাঁটা দিচ্ছিলেন, আর মৃত্তি পিছন থেকে স্যারের দিকে ফ্লাইং কিস ছুড়ে দিচ্ছিল। তখনই স্যার আবার উল্টো দিকে ঘুরে বললেন, ক্লাসে যাও। মৃত্তি কিছুটা অপ্রস্তুত হয়ে গেল, তবে ভাগ্য ভালো স্যার খেয়াল করেনি। মৃত্তি আজ ক্লাস করবে না বলেই ঠিক করল, তাই ক্যাম্পাসেই ঘোরাফেরা করছে আর জিনিয়াকে ও হাজারটা কথা বলে পাগল করে দিচ্ছে। এমনটা সে রোজই করে, হোক ক্লাসে, হোক বাসায়, যেখানেই থাকুক না কেন। দূরে থাকলে ও অন্তত কল দিয়ে ও জ্বালাবেই। জিনিয়া আজ তার বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে যাবে, তাই ছুটির পর মৃত্তিকা একাই বাড়ি যাচ্ছে। আজ সে গাড়ি পাঠাতে না করেছে, বাবাকে রিকশা দিয়ে যাবে বলে ঠিক করেছে। বাড়ির গেটের সামনে দেখল বড় একটা ট্রাক, বিভিন্ন ফার্নিচার ভর্তি। দেখেই বোঝা যাচ্ছে কোনো নতুন পরিবার এসেছে তাদের বাড়ির পাশের বিল্ডিংয়ে। মৃত্তির বাবার নিজের বিশাল বাড়িটা থাকা সত্ত্বেও এই বিল্ডিংটা দখল করতে চেয়েছিলেন টাকার জোরে, কিন্তু পেরে ওঠেননি। এখন এই বিল্ডিংটা কমপ্লিট, তাই প্রতিটা ফ্ল্যাট বিক্রি হয়ে যাচ্ছে। হয়তো আজ যারা এসেছে তারাও একটি ফ্ল্যাট কিনে এখানে এসেছেন। মৃত্তিকা রিকশা থেকে নেমে সেই কখন থেকে দাঁড়িয়ে সামনের ট্রাকের ফার্নিচারগুলা দেখছে। ওখানে আসলে একটা আলমারি চোখে পড়েছে, তার একদম রাজকীয় স্টাইলে বানানো। সে ভাবছে এই আলমারিটা তার চাই, কিন্তু এটা অন্যদের কি করে নিবে সে? অনেক ভেবে ট্রাকের সামনে গিয়ে ট্রাক চালককে জিজ্ঞেস করল, এই ফার্নিচারগুলো কোনো ফ্ল্যাটের? চালক জানালো, তৃতীয় ফ্লোরের 2 নম্বর অ্যাপার্টমেন্টে রাখা হচ্ছে এগুলো। তখনই কেউ একজন চালককে বলল, আপনাদের আলাপচারিতার জন্য পরে সময় পাবেন, এখন প্লিজ এগুলো একটু তাড়াতাড়ি ওপরে নিয়ে যান। ট্রাকের সামনে থেকে একটা সুইট ছেলে কণ্ঠ শুনল মৃত্তি, তাই উকিঝুঁকি মারছে দেখার জন্য কথা বলা ব্যক্তিটাকে দেখতে। কিন্তু ছেলেটা কথাটা বলেই চলে গেছে, শুধু পিছনটুকু দেখতে পেরেছে। সে লোকটা খুব লম্বা আর চুলগুলো একটু বড় বড়, পরনে স্টেপের শার্ট। না, ক্রাশ খাওয়ার মতো হবে না লোকটা, এই ভেবে মৃত্তি বাসায় গেল। আজ এত দেরি হলো কেন? আজ আবার কোনো টিচারের ওপর ক্রাশ খেয়েছিস?
মরিয়ম বেগম, আমি আবার কার ওপরে কেরাস খামু আজকে জানোই তো, এক সারের ওপরে খাই ডেইলি। মুখ ভেঙচিয়ে বলল মৃত্তিকা। উফ, তুই কি কখনো শুধরবি না? এই রকম ভাবে কথা বলে কোনো ভার্সিটি পড়ুয়া মেয়ে? মরিয়ম, মা, খিদা লাগছে, কাবার দেও, আর এই সব লেকচার আমারে না দিয়া আমার বাপেরে দিও যে আমারে এগুলা শিখাইছে। এইটাই বাকি আছে, তুই আর তোর বাবা মানুষের সামনে সারা জীবন লজ্জায় ফেলবি আমাদের। তোর বাবা শুধু টাকা কামানোটা শিখেছে, সম্মান না। ওহ মাদার, বাংলাদেশ লেকচার বন্ধ কইরা খাবার দিবা না? আমি আমার বাপরে কল দিমু আমার লাইগ্গা খাবার পাঠাইতে, চেঁচিয়ে বলে উঠল মৃত্তিকা। উফ, দিন দিন কি অসভ্য হচ্ছে মেয়েটা, ভাষার কি শ্রী! তুই যেই সারের জন্য পাগল বলিস নিজেকে, সেই সার ও তোর আসল রূপ দেখলে পালিয়ে যাবে দেখিস। কথাগুলো জোরেই বললেন মরিয়ম বেগম, মৃত্তিকার মা। পালাইলে পালাইব, আমি কি মইরা যেমনি? ওই সারের লাইগ্গা বলতে বলতে মৃত্তি খাবার টেবিলের সামনে আসল। তার মা খাবার দিল, সে হাত না ধুয়েই খাওয়া শুরু করল। তার এই বাজে স্বভাবগুলোতে তার মায়ের গা গুলিয়ে আসে। এই বাড়িতে শুধু মৃত্তিকার মা আর তার বড় ভাই মিরহাদ শুদ্ধ ভাষায় কথা বলে, পরিপাটি তাদের চালচলন, বাকিরা মৃত্তিকার মতো এমনই উশৃঙ্খল। বাকিরা বলতে এখানে মৃত্তির বাবা আর বাড়ির কাজের লোকগুলোও। মৃত্তি খাওয়া শেষ করেই হাত টিস্যু দিয়ে মুছতে মুছতে ওপরে চলে গেল। পিছন থেকে তার মা কয়েকবার ডেকেছে যেন হাতটা আগে ধুয়ে পড়ে টিস্যু ব্যবহার করে, কিন্তু না, সে তো মৃত্যু থুককু মৃত্তি, সে পরিচ্ছন্নতার ধার ধারে না। রুমে এসে ধপাস করে উল্টো হয়ে শুয়ে পড়ল বেডে। তার রুমের কোনো কিছুই তেমন পরিপাটি বা সুন্দর না, শুধু বেডের সামনের জানালা আর তার সাথে লাগোয়া বারান্দাটা ছাড়া। পুরো রুমের ওয়ালে শুধু মিকি মাউস কার্টুন ডিজাইন করা। মৃত্তি বিছানায় শুয়ে একটু মাথাটা উঁচিয়ে জানালার দিকে তাকাতেই চোখে পড়ল সামনে বিল্ডিংয়ের ৩য় তলার একটি বারান্দায়। মৃত্তিকাদের বিল্ডিংটা ৩য় তলার ওপর ছাদ, কিন্তু সামনের বিল্ডিংটা ৯-১০ তালার মতো হবে হয়তো, তাই ছাদ দেখা যায় না। চোখ ঘুরিয়ে এসে বারবার সামনের বারান্দাটা দেখছে, কেন যেন সেখানে কাউকে দেখা যাচ্ছে। তবে দেখা যাচ্ছে বললে ভুল হবে, চেনা চেনা লাগছে। হঠাৎই মৃত্তিকার খেয়াল হলো, আরে এইডা তো হেই পোলা ট্রাকের মাল নামাইতেছিল তখন। ধুর, নামাতেছিল না, লোক দিয়া নেওয়াইতেছিল। এরাই মনে হয় নিউমাল, ওই বিল্ডিংয়ের বলেই কপাল ভাঁজ করে চোখ দুটো ছোট ছোট করে মৃত্তিকা ছেলেটাকে আবার দেখার চেষ্টা করল। তবে ছেলেটার পিছন দিক শুধু দেখা যাচ্ছে, তাই মৃত্তি বিড়বিড় করছে, ঘুর একটু, ঘাড়টা একটু ঘুরা ফাজিল পোলা, কিন্তু না, ততক্ষণে ছেলেটা রুমের ভেতর চলে গেল। কিছুটা বিরক্তি নিয়েই জানালার পর্দাটা টেনে শুয়ে পড়ল। সন্ধ্যায় ঘুম ভাঙল মৃত্তির তার ভাইয়ার ডাকে, ওই বনু, ওঠ না, দেখ তোর জন্য কি এনেছি। আড়মোড়া ভেঙে চোখ কচলাতে কচলাতে বিছানা ছাড়ল সে। ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে গেল, ততক্ষণে মিরহাদ ও মৃত্তিকে ডেকে নিচে চলে গেছে। মিরহাদ এবারই মাস্টার্স কমপ্লিট করে বাবার সাথে ব্যবসায় হাত লাগিয়েছে। সে দেখতে ও মাশাআল্লাহ খুব হ্যান্ডসাম আর পারফেক্ট একটা ছেলে। যেমন ফর্সা তেমন লম্বা, নাকটা সরু, যে কোনো মেয়ে প্রথম দেখাই প্রেমে পড়বে। পড়েছিল জিনিয়া ও, তবে মিরহাদ তার ভালোবাসায় সম্মতি জানায়নি। কারণ তখন জিনিয়া মাত্র ক্লাস 9-এ পড়ত। মিরহাদের ভাষ্যমতে সে বয়সে সেটা ভালোবাসা নয়, আবেগ। তবে এখন মিরহাদ নিজে ও অনুভব করে জিনিয়াকে, তাতে কি সময় যে থেমে থাকে না কারো জন্য। জিনিয়া নতুন করে কারো প্রেমে পড়েছে, আদৌ সেটা প্রেম নাকি ফেসে গেছে সে ও জানে না। মৃত্তিকা তার ভাইয়ের ফিলিংস জানে না তার বেস্টুকে নিয়ে, তবে তার বেস্টুর নিউ প্রেমের খবর জানে আর বুঝে ও সে এটা প্রেম নয়। কিন্তু জিনিয়া মানতে নারাজ। তার ধারণা ছেলেটা তাকে সত্যি ভালোবাসে।
কিছুক্ষণ পর মৃত্যু ড্রয়িং রুমে আসতেই চিল্লিয়ে ওঠে, কারণ তার ভাইয়ার হাতে অনেক বড় বড় হাওয়াই মিঠাই, আর এজন্যই মিরহাদ তাকে ঘুম থেকে জাগিয়েছে। সে জানে মৃত্যু এগুলো দেখলেই খুশি হয়ে যাবে। মৃত্যু তো দৌড়ে গিয়ে তার ভাইয়াকে জড়িয়ে ধরল খুশিতে। ভাইয়া ও আদর করে খুলে দিল হাওয়াই মিঠাই, আর সে তো বাচ্চাদের মতো খাওয়া ধরল। এরই মাঝে বলে উঠল, মৃত্যু তোর তো আজকে সেমিস্টারের রেজাল্ট দেওয়ার কথা ছিল না। কথাটা শুনেই বিষম খেল মৃত্যু, কারণ সে তো রেজাল্টের ভয় ক্লাসেই যায়নি আর না জিনিয়াকে যেতে দিয়েছে। মিরহাদ আবার বলল, কিরে তোর রেজাল্ট বল, বলেই মায়ের দিকে তাকিয়ে ইশারা করল, যার অর্থ দেখো মিথ্যে বলবে কিছু একটা হলো। ও তাই মৃত্যু বলল, ভাইয়া আজ তো রেজাল্ট দেয় নাই, ডেট পিছায়া দিছে। আচ্ছা তাই বুঝি, তা কেন পিছিয়েছে ডেট? আপনি 2 সাবজেক্টে ফেল করছেন বলে। বলেই মিরহাদ কান টেনে ধরল মৃত্যুর। উফ ভাইয়া ছাড় না, লাগতাসে তো আমি আজকে ক্লাসেই ঢুকি নাই রেজাল্টের ডরে। মৃত্যু জানি তো আমি, রোহান আমাকে সব বলেছে, তুই আর জিনিয়া ক্লাস টাইমে ক্যাম্পাসে আড্ডা দিস বসে। ভাগ্যিস আমি আজ গিয়েছিলাম তাই জানতে পারছি। আচ্ছা তুই জানিস না কলেজে আমার কত সুনাম, এখন আমার বোন হয়ে তোর এমন রেজাল্ট শুনে মানুষ কি বলবে আমাকে? মিরহাদ কি আর কইব, ফেলটুসের ভাই বলেই খিলখিল করে হেসে উঠল মৃত্যু। আর এই হাসির জন্যই পরিবারে কেউ তাকে শাসন করতে পারে না। সন্ধ্যার পর মৃত্যু ছাদে উঠল তার মাঝারি সাইজের মিকি মাউস ডলটা নিয়ে, সাথে নিজেও পরেছে মিকি মাউস টপ, আর মাথায় দুপাশে দুটো খোপা করা একদম মিকির মতো। দোলনায় বসে দুলছে, পাশে ডলটা ও বসা, দূর থেকে দেখলে মনে হবে দোলনায় 2টা মিকি মাউস বসা। আবার ও নজর গেল সামনের বিল্ডিংয়ের সেই বারান্দাটায়, এখন ও কেউ একজন বসে আছে, তবে হাতে একটা মগ, মনে হয় কফি বা চা কিছু একটা হবে। ধুর, এই বারান্দায় এইডা কোনো ছাগল আইছে? একটা বার ও খোমাডা চেহারা, দেহা যায় না বালা কইরা। সাইড দেখা তো মনে হয় ক্ষেত মার্কা পোলা হইব। আমার কি যেমন খুশি হোক, আমার কেরাস আছেই রোহান স্যার ইসোস দুনিয়ায়, আর 2ডা নাই ওনার মতো। মৃত্যু এসব কিছু ভাবছে, এরই মাঝে তার ফোনটা বেজে উঠল। দেখল জিনিয়া কল করেছে। হিলু, কেন কল করছেন? আপনার মিলাই তো নাম্বার এই মুহূর্তে ব্যস্ত আছে, পরে আবার টেরাই করেন বলেই কেটে দিল। জিনিয়া বিরক্তি নিয়ে আবার ও কল দিল, কিন্তু এবার ও রিসিভ হল না, উল্টো মৃত্যু তার মোবাইলটা বন্ধ করে দিল। 5 মিনিটের মাথায় মিরহাদ আসলো ছাদে, এসেই বলল, মৃত্যু জিন তোকে কল করছে কখন থেকে, তুই ধরিস না কেন? ভাইয়ের মুখে এই কথা শুনে মৃত্যু ভ্রু কুচকে তাকাল। ভাইয়া কি ব্যাপার, তুই এগুলা বলিস কবে থাইক্কা? মিরহাদ একটু অবাক হয়ে বলে, কি বলি কবে থেকে? মৃত্যু জিন এগুলা তো আমি আর জিনিয়া বলি, তুই বলতেছিস কেন? হুম্মম সন্দেহের চোখে তাকিয়ে বলল মৃত্যু। আমি তো তোদের থেকে শুনেই শিখলাম এগুলা। মিরহাদ তুতল্লিয়ে যাচ্ছে কথা বলতে গিয়ে, হয়তো ভয়ও পাচ্ছে একটু, যে দজ্জাল বোন টের না পেয়ে যায় কিছু। সত্যি তো শুধু আমাদেরটা শুনেই কইছিস নাকি অন্য কিছু? এখন ও সময় আছে বলে দে। একটু মুরুব্বি ধরন নিয়ে বলল মৃত্যু। আরে না, অন্য কিছু কি হবে? বলেই মোবাইলটা এগিয়ে দিল মৃত্তিকাকে। মৃত্যু কল দিয়েই জিনিয়াকে ঝাড়ছে, ওই ছেমরি কল দেশ কেন? বয়ফ্রেন্ডের লগে ঘুরা শেষ মনে পড়ছে আমারে এখন। মৃত্যু আসলে রেগে আছে জিনিয়া ওই ছেলেটার সাথে গেছে বলে, কারণ সে মোটেই পছন্দ করে না জিনিয়ার জন্য। সে কয়েকজনের মুখে শুনেছে ছেলেটা ভালো না, আর জিনিয়া তার শুধু বেস্টু না বোনের মতো, তাই জিনিয়ার জন্য চিন্তা হয় তার। কিন্তু মৃত্যুর কথা শুনে আশ্চর্য হয়ে যায় মিরহাদ, যখন মৃত্যু জিনিয়ার বয়ফ্রেন্ডের কথা বলে।
তবে কি নিজের ভুলের জন্য হারিয়ে ফেলল জিনিয়াকে? মিরহাদ ভাবছে তখন জিনিয়াকে ছোট ভেবে রিজেক্ট করাটা কি খুব ভুল হয়ে গিয়েছিল যে আজ এভাবে হারাতে হলো। ওদিকে মৃত্যু জিনিয়ার সাথে তুমুল ঝগড়া করে ফোনটা কেটে দিল। তারপর মিরহাদের দিকে মোবাইলটা এগিয়ে দিয়ে কিছু বলতে যাবে তখনই দেখে মিরহাদের চোখ ভীষণ লাল হয়ে আছে পানি ও টলমল। মিরহাদ মোবাইলটা নিয়ে দ্রুত গতিতে ছাদ ত্যাগ করল আর মৃত্যু ও বেকুব বনে তাকিয়ে রইল ভাইয়ের যাওয়ার পথে। রাতে আর মিরহাদকে খাবারের টেবিলে ও পেল না মৃত্যু, তাই মনে কিছুটা সন্দেহের উদয় হল, তবুও প্রকাশ করল না। সকালে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিল মৃত্যু, আর তখনই ঘটল বিপত্তি। সে নিজে গাড়ি ড্রাইভ করবে বলে মাত্রই গেট পেরিয়েছে আর পিছনে খেয়াল না করে গাড়ি লাগিয়েছে পিছন থেকে বের হওয়া সামনের বিল্ডিংয়ের কারো গাড়ির সাথে। বুঝতে বাকি নেই যে নিশ্চিত পিছনের গাড়ির হেডলাইট শেষ করে দিয়েছে, তাই ভাবছে আপাতত এখান থেকে পালাতে পারলেই বাঁচে। যেমন ভাবনা তেমন কাজ। মৃত্যু তো গাড়ি নিয়ে সোজা ভার্সিটির দিকে এগুচ্ছে, তবে কেন যেন তার মনে হচ্ছে পেছনের সেই গাড়িটা এখন তাকে ফলো করছে। সে ও ভয় অতি দ্রুত গাড়ি ভার্সিটির পার্কিংয়ে ঢুকে সাইড করল, আর তখনই তার পাশে সেই গাড়িটাও থামল। প্রথমে ভয় মৃত্যু ঢোক গিললে ও এখন ঠিক করেছে গাড়ি থেকে ড্রাইভার নামলেই ইচ্ছেমতো ধোলাই করবে, যার অর্থ একে তো চুরি, তার ওপর সিনাজুরি। ড্রাইভিং সিট থেকে একটা ছেলে নামল দেখে কোনো স্টুডেন্ট মনে হচ্ছে না। বয়সটা তার ভাইয়ার মতো, তবে কেমন যেন বোকা বোকা লাগছে, কিন্তু চেহারাটো পুরাই রসগোল্লার মতো মিষ্টি, নানা টমেটোর মতো তসতসা। ধুর, কি ভাবতাছি এগুলা আমি, তবে যাই ব্যাটা পুরাই বেককেল মনে হইতেছে। এই ভেবে মৃত্যু মন মনে খুশি হল। আর যাই হোক, এই ব্যাটা ঝগড়া করতে পারবে না ভেবেই লোকটা গাড়ি থেকে নামতেই চেঁচিয়ে উঠল সে, ওই ব্যাটা ফাজিল, কি মনে করছিস সুন্দরী মাইয়া পাইয়া ফলো করবি? তোর সাহস কেমনে হইল আমারে ফলো করার? ব্যাটা বদমাইশ, আমি অহনি তোরে পুলিশে দিমু খাড়া। বলেই মৃত্যু মোবাইলটা বের করে ব্যাগ থেকে। মৃত্যুর চেঁচানো দেখে ছেলেটা শান্ত স্বরে বলে উঠল, এ কি করছেন আপনি? আমি তো আপনাকে ফল। ছেলেটাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে মৃত্যু আবারও বলতে লাগলো, হ জানি তো, এখন কইবি আপনারে ফলো করি নাই, আপনি পনি আমার গাড়ির লাইট ভাঙছেন তাই জরিমানা নিতে আসছি, ব্লা ব্লা ব্লা। বল, এগুলাই বলবি তো? আমি জানি তোরা পোলারা কত ছাছড়া। মৃত্যুর কথাগুলো হজম করতে ছেলেটার একটু কষ্ট হচ্ছে, তবুও সে আর কিছু বলতে চাইল না। মৃত্যুকে পাশ কাটিয়ে যেতে লাগল। তার ধারণা মেয়েদের সাথে ঝগড়া করতে যাওয়া মানে নিজের মাথায় নিজেই বাড়ি দেওয়া। কিন্তু মৃত্যুর সেটাও পছন্দ হল না। ছেলেটা কোনো রিয়াক্ট না করে চলে গেল কেন? তাহলে কি তাকে ছেলেটা ইগনোর করল? এবার মৃত্যুর রাগ বেড়ে গেল আর জোরে জোরে বলতে লাগল, কত সাহস আমার ইগনোর করছ দেইখা নিমু তরে, বলে হনহন করে ক্লাসে চলে গেল। জিনিয়া আজ ক্লাসে একটা নতুন মেয়ের সাথে বসে আছে, তার পাশে আর কোনো জায়গা নেই। ক্লাসে ঢুকে এমনটা দেখেই মৃত্যুর মেজাজ খারাপ হয়ে গেছে। তাই জিনিয়ার সামনে এসেই তার ঝুটি করা চুলগুলো টেনে নিয়ে যাওয়া ধরল জিনিয়া, ও ব্যথায় চিল্লাতে চিল্লাতে মৃত্যুর টেনে নিয়ে যাওয়ার পথেই এগুচ্ছে। আসলে মৃত্যু ক্লাস 6 থেকে জিনিয়ার সাথে আছে, আর এতগুলো বছরে দুজনের বন্ধুত্ব এমন হয়েছে যে কেউ কাকে ছাড়া একটা দিনও থাকতে পারে না। আগে বাড়ি পাশাপাশি ছিল, তাই দিনরাত পুরো সময় সাথে থাকত। কিন্তু কলেজে ওঠার পর জিনিয়াদের নিজেদের ফ্ল্যাট কিনে মৃত্যুদের বাড়ি থেকে একটু দূরে, তাই এখন রাত রাতে দেখা হয় না। তোর সাহস কেমনে হয় আমারে ছাড়া অন্য কাউর পাশে বসার? আজ তোর একদিন কি আমার একদিন? বলেই ক্লাসের বাইরে নিয়ে যাচ্ছিল, ঠিক তখনই সামনে প্রিন্সিপাল চোখে পড়ে, সাথে সেই ছেলেটাও। মৃত্যু এবার ভয়ে জিনিয়ার চুল ছেড়ে সোজা হয়ে দাঁড়িয়ে যায় আর মনে মনে ভাবে, এই পোলা আমার নামে বিচার দিলও না তো আবার প্রিন্সিপাল এর কাছে। ভাবতেই দু একটা ঢোক গিলে, আর জিনিয়া ও ছাড়া পেয়ে সোজা দাঁড়িয়ে প্রিন্সিপালকে সালাম দেয়। তোমরা এখন বাইরে বের হচ্ছ, এখন তো তোমাদের ক্লাস টাইম না।
প্রিন্সিপাল। যে স্যার বলতেই জিনিয়া মৃত্তিকে হালকা করে চিমটি কাটে। চিমটি খেয়ে হুঁশ আসে সে কিভাবে কথা বলছিল তাই আবার বলে, জি স্যার, আমরা ক্লাসেই যাচ্ছিলাম। সামনের ছেলেটা মৃত্তির কথা শুনে ভ্রু কুঁচকায়, যার মানে এই ক্লাস থেকে বের হতে দেখছে তাদের। প্রিন্সিপাল আবার ও বলে, গার্লস গো টু ইউর ক্লাসরুম রাইট নাও। সাথে সাথেই দৌড় লাগায় মৃত্তি আর জিনিয়া। ক্লাসে গিয়ে হাঁপাতে হাঁপাতে ব্যাগ রাখে মৃত্তিকা, আর জিনিয়ার ব্যাগ ও নিয়ে নিজের পাশে রাখে। কি জন্য তোর চুল টানছি কইতে হইব? মৃত্তি। জিনিয়া। কি হইল কথা ক, কি জন্যে টানছি কইবি নাকি আবার ধরমো চুল? কথাটা বলতেই জিনিয়া ভয় বলতে শুরু করল, হ্যাঁ আমি নতুন মেয়েটার সাথে বসছি তাই মেরেছিস। আরে ও জানি তুই আমার ওপর রেগে আছিস, কারণ আমি কাল রাশেদের সাথে ডেটে গিয়েছিলাম তাই গড়গড় করে বলে গেল জিনিয়া সব কথা, যেন সে মৃত্তিকার কত বাধ্য একজন ছাত্রী, আর মৃত্তিকা তার টিচার। মৃত্তি আবার ও কিছু বলতে নিল, তখনই দেখল প্রিন্সিপাল আর সেই ছেলেটা তাদের ক্লাসে ঢুকছে। সবাই স্যারকে সালাম দিল ও শুধু মৃত্তি ভ্রু কুঁচকে ছেলেটার দিকে তাকিয়ে রইল। জিনিয়া ব্যাপারটা লক্ষ্য করে তার হাতে হালকা একটা চিমটি কাটল, আর তখনই শুরু হলো মৃত্তির ইন্টারন্যাশনাল বকা, কোনো ফকিন্নির নাতনিরে আমারে চিমটি মারলি শেওড়া গাছের পেতনি, তোর জীবনে ও বিয়া হওয়ার কিছু বলার আগেই জিনিয়া মৃত্তির মুখ চেপে ধরল, বলল, বইন চুপ, তোর অভিশাপ তোর কাছেই রেখে দে। প্রিন্সিপাল সবাইকে উদ্দেশ্য করে বলছেন, আজ নতুন ম্যাথ টিচার জয়েন করেছে। সবাইকে আগেই বলা হয়েছে তাদের নতুন টিচার এই ভার্সিটিরই একজন প্রাক্তন ছাত্র। সবাই টিচার সম্পর্কে শুনেছে আগেই যে টিচার খুবই ইনোসেন্ট আর মেধাবী ছাত্র ছিল, তবে কারো ধারণা নেই সে টিচার কে। নতুনরা তো একেবারেই ধারণা করতে পারছিল না, পরে অবশ্য প্রিন্সিপালের পাশে দাঁড়ানো ছেলেটাকে দেখে শিওর হয়ে গেছে এটাই নিউ টিচার। আর শিওর হতেই মৃত্তির হাত পা ঠান্ডা হয়ে আসছে। আসার সময় তো কত কিছু বলল সে টিচারকে, এবার যদি তার প্রতিশোধ নেয়। ওহ নো, এই ব্যাটা যদি আমারে শাস্তিও দেয় মৃত্যু, তাইলে আমি কি করমু বইন? মৃত্তির কথায় জিনিয়ার মাথা ঘুরে যাওয়ার উপক্রম। কি বলে এই মেয়ে? এই মৃত্তি, কি হয়েছ তোর? কিছু না বলেই আবার ও ছেলেটার দিকে তাকালো, আর ছেলেটা ও তাকালো তাদের দিকে। তোমরা দুজন কি ক্লাসে বসে গল্প করছো? জিনিয়া আমতা আমতা করে বলল, স্যার মোরা থুককু আমরা গল্প করি না স্যার, শুধু আপনার কথা শুনতাছি। ওকে স্টপ, এবার ক্লাস শুরু করার আগে সবার সাথে একটু পরিচিত হওয়া যাক। প্রিন্সিপাল ক্লাস থেকে চলে গেলে ছেলেটা স্টুডেন্টদের সাথে পরিচিত হয়ে নে। হ্যালো গাইস, আজ থেকে তোমাদের ম্যাথ আমি করাবো। আমি হলাম আরহাম আহমেদ, তোমাদের নিউ ম্যাথ টিচার। আজই নতুন জয়েন করেছি, আর প্রিন্সিপালের কাছে তো শুনলেই আমি ও একসময় এখানকারই স্টুডেন্ট ছিলাম। তারপর স্টুডেন্টদের কাছে তাদের পরিচয় জানতে চাইল। সবাই একে একে পরিচিত হয়ে নিল, বাকি ছিল শুধু মৃত্তিকা। মৃত্তি এখন ও অবাক, এই হ্যাবলা ছেলেটা টিচার কি করে হতে পারে। তারপর পরিচয়ের জন্য মৃত্তিকে ইশারা করল আরহাম। কিন্তু সে তো এখনো নিজের ভাবনায় বিভোর। দু একবার ডাকল, এই মেয়ে তোমার পরিচয়টা? আরহাম বিরক্ত হয়ে জিনিয়াকে ইশারা করে মৃত্তির হুঁশ ফেরানোর জন্য। মৃত্তি এবার অনেক জোরে একটা চিমটি কাটে, আর সাথে সাথেই মৃত্তি চিল্লিয়ে তার স্পেশাল বকা শুরু করে। আরহাম এবার অবাকের শেষ পর্যায়ে, কি বলে এই মেয়ে? তবুও আরহাম তো আরহামই আস্তে করে বলে, এটা ক্লাসরুম, এখানে বাজে ভাষায় কথা বলবে না, নয়তো আমার ক্লাসে তুমি থাকবে না। আজ ছুটির পর বাড়ি যাবার জন্য বের হলে জিনিয়াকে ডাকে, জিন চল আমি তোরে ড্রপ কইরা দেই আজ। তুই গাড়ি এনেছিস? জিনিয়া আনছি, সেই জন্যই তো নতুন স্যারের লগে ভেজাল হইছে, মানে গাড়ি ঠুকছি আর বেচারার হেডলাইট জাহান্নামে চলে গেছে। মুখটা পাংশুটে করে বলল কথাটা, আর জিনিয়ার চোখ বেরিয়ে আসার উপক্রম।
মানে তুই আরহাম স্যারের গাড়ির লাইট ভেঙেছিস আর স্যার দেখেনি, কিছু বলেনি তোকে? জিনিয়া: ধুরহ, দেখব না কেন দেখছে ও, আমি চিল্লাইছি ও কিন্তু ব্যাটা ক্যাবলা মনে হয় আমারে ডরাইছে, হে হে বলেই হাসতে লাগল মৃত্যু। তখনই পাশ দিয়ে আরহাম যাচ্ছিল তার গাড়ির সামনে। মৃত্যুর মুখের হাসি মুখেই লেগে রইল, ওভাবে শুধু জিনিয়া ভয়ে ভয়ে তাকালো আরহামের দিকে, কিন্তু না, আরহামতো মোটেও রাগী লাগছে না। আর তার গাড়িও একদম ঠিক মনে হচ্ছে, তাই জিনি আবার মৃত্যুকে বলল, কিরে মৃত্যু, তুই না লাইট ভেঙেছিস কোথায়? স্যারের গাড়ি তো একদম ঠিক। কথাটা শুনতাই মৃত্যুর চোখ গেল আরহামের গাড়ির দিকে। আসলেই তো এই ব্যাটার গাড়ি ঠিক হইল কেমনে? জিন, এগুলা তো ভাঙাচ্ছি বলার আগেই আরহাম তাদের একদম কাছে ঘেঁষে গাড়ি নিয়ে চলে গেল। মনে হচ্ছিল এখনই বুঝি পিষে ফেলবে তাদের। হুহ, ব্যাটার সাহস দেখছস জিন, আমাগো ওপর দিয়া গাড়ি নিতে চায়। আমি এর বদলা যদি না নিছি তাইলে আমার নাম ও মৃত্যু থুককু মৃত্যু না। উফ, মৃত্যু কি শুরু করলি? আর উইটা ব্যাটা ব্যাটা না বলে বল স্যার, উনি আমাদের স্যার, সম্মান দিয়ে কথা বল। এহহ স্যার, ভেঙচি কেটে বলল মৃত্যু। তারপর দুজন গাড়িতে উঠল, তবে এবার বেশ ভালো করেই চালালো গাড়ি মৃত্তিকা। জিনিয়াকে নামিয়ে দিয়ে নিজের বাড়ি আসল। মিরহাদ ড্রয়িং রুমে বসে টিভি দেখছিল। বোনকে দেখে বলল, কিরে বুড়ি, আজ এত দেরি হলো কেন তোর? আর কইস না ভাইয়া, খুব বিজি দিন ছিল আজকা। কথাটা বলার সময় তার ভাবখানা এমন যেন সে পুরো দুনিয়া উদ্ধার করে এসেছে। তাই ধপাস করেই সোফায় বসে নিজে থেকেই বলা শুরু করল, ভাইয়া জানো আজকা নতুন এক চিটার আইছে। মৃত্যুর এ কথা শুনে তার ভাই টিভি থেকে চোখ ঘুরিয়ে তার দিকে তাকালো। তার মা ও মিরহাদের জন্য কফি নিয়ে আসছিলেন। মৃত্যুর কথা শুনে তিনিও অবাক হলেন। এবার মা আর ভাই দুজনই একসাথে বলে উঠলেন, চিটারর। আরে ধুর, চিটার না, টিচার আইছে আমাগো ম্যাথ ক্লাস নিব। ব্যাটার লগে ভার্সিটি যাওয়ার আগেই ভেজাল লাগছে আমার। মৃত্যু এবার আর তেমন ভাবান্তর হল না তার মা ভাইয়ের, কারণ তারা জানে এই মেয়ে এমন কিছু করতেই পারে। তবে মিরহাদ একটু মজা নিতে চাইল, তাই বলল, আচ্ছা এবার পুরো কাহিনী বলতো, কি কি করেছিস? আমি কি করমু? ব্যাটা নিজেই গাড়ি ঠিকমতো চালাইতে পারে না বলে সকালের ঘটে যাওয়া গাড়ির ধাক্কা, জিনিয়াকে চুল টেনে নিয়ে যাওয়ার সময় তাদের সামনে পড়া তার ক্লাসে পরিচয় না বলা, সব খুলে বলল। প্রথমে মিরহাদ হাসতে হাসতে গড়াগড়ি খেলে, ওপরে হুশ এলো পুরনো ছাত্র। টিচার মানে কোনো ব্যাচের ছাত্র ছিল? কৌতূহলবশত মিরহাদ মৃত্তিকে জিজ্ঞেস করল, তোদের টিচারের নাম কি রে, আর কোনো বর্ষে বিদায় ছিল রে? মৃত্যু একটু কপাল কুঁচকে ভাইয়ের দিকে তাকিয়ে বলল, বর্ষ তো জানি না, তবে ব্যাটা হ্যাবলাকান্তের নাম আরহাম আহমেদ। ভাইয়া তুই কি চিনোস আমাগো ওই হ্যাবলা চিটার রে, মানে টিচার রে? মৃত্যু তার ভাইয়ের হাত ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বলছে কথাগুলো। জানি না, তবে আমার ফ্রেন্ড মানে আমি, রোহান, আরহাম তিনজন বেস্ট ফ্রেন্ড ছিলাম, কিন্তু সেই আরহাম তো রাগ করে আমার সাথে, সব সম্পর্ক শেষ করে গেছে ভার্সিটির শেষ দিনই। মন খারাপ করে। ও তাইলে এই ব্যাটা, হেই ব্যাটাই নাকি? আর তুই জানিস ব্যাটা থাকে কই? মৃত্যুর কথায় মিরহাদ একটু খুশি হয় তাকালো। কোথায় থাকে তুই চিনিস আরহামের বাড়ি? উহুম, অত তো সোজা না, এমনি এমনি বলবো না, শর্ত আছে জানতে হইলে। মৃত্যু কি শর্ত? আমি রাজি, তুই শুধু বল আরহাম কোথায় থাকে। ভাইয়ের অধিক আগ্রহ দেখে মৃত্যু বুঝতে পারল নিশ্চিত কোনো বর্ষর কোনো ব্যাপার, তাই সুযোগ কাজে লাগিয়ে ভাইকে দিয়ে শপিং করানোর ফন্দি আটছে। আচ্ছা বল কি শর্ত? মুখটা মলিন করে বলল মিরহাদ, কারণ জানে তার বোন শর্ত শুধু শপিং আর ফুচকা খাওয়ারই বায়না করে, তা আবার শুধু নিজের জন্য না, পুরো ফ্রেন্ড সার্কেলের জন্য। তাতে অবশ্য মিরহাদেরই লাভ বেশি, এই সুযোগে জিনিয়াকে দেখতে পারে। আচ্ছা ভাইয়া, প্রমিস করছিস তো তুই আমার শর্ত পূরণ করবি তো? হ্যাঁ মেরি মা, তেরি ইচ্ছা পূরণ হবে, এবার বল। মিরহাদ মৃত্যু এবার মিরহাদকে টেনে ওপরে নিজের রুমে নিয়ে যেতে লাগল।
তারপর বারান্দায় দাঁড়িয়ে সামনের বিল্ডিংয়ের সেই রুমটা দেখালো যেটায় সে একটা ছেলেকে দেখেছিল। আসলে মৃত্যু নিজেও শিওর না এটাই আরহামের ফ্ল্যাট কিনা, তবে আন্দাজ করেছে। আর এই মুহূর্তে তার ধান্দা যে করেই হোক সে শপিংয়ে যাবে, তাই আপাতত ভাইকে একটু ধোঁকা দিল। তবে মনে মনে ঠিক করে নিয়েছে কাল যে করেই হোক আরহামের অ্যাড্রেস জোগাড় করবে। কিছুক্ষণ পর, ভাইয়া আগে গাড়ি জিনিয়ার বাড়ির সামনে থামাবি। মিরহাদ ও খুশি খুশি গাড়ি থামালো। মৃত্যু জিনিয়াকে এক প্রকার টেনে নিয়ে আসলো। মিরহাদ হাসিমাখা মুখেই তাকিয়ে আছে জিনিয়ার দিকে, কিন্তু জিনিয়া একবারের জন্য ও তাকায়নি, শুধু চুপচাপ গাড়িতে উঠে বসেছে। মিরহাদের একটু খারাপ লাগলো, মুখটা ও মলিন হয়ে গেল। মৃত্যু আজকের ব্যাপারটা ও লক্ষ্য করল, আর ওই দিন কলে কথা বলার পর ও লক্ষ্য করেছিল মিরহাদ কেমন রেগে গেছিল। আজকাল তার ভাইকে সন্দেহ হয় কেমন জানি, জিনিয়া রিলেটেড কোনো কিছুতেই স্বাভাবিক লাগে না তাকে। ড্রাইভিংয়ের ফাঁকে ফাঁকে মিরহাদ জিনিয়ার দিকে তাকাচ্ছে লুকিং মিররে, এটা ও চোখ এড়ায়নি মৃত্যুর। সে মনে মনে হিসাব কষে নিয়েছে বাইয়ের মনের খাতার, কিন্তু তাতে শুধু হতাশা দেখতে পাচ্ছে। শপিং মলে পৌঁছে মৃত্যু প্রচুর বকবক করেছে, আর সাথে ভাইয়ের কার্ড খালি করে নিজের জন্য আর জিনিয়ার জন্য শপিং করেছে, কিন্তু জিনিয়া বিভিন্ন উছিলায় সব ফিরিয়ে দিয়েছে। মৃত্যু হাঁটতে হাঁটতে দ্বিতীয় তলা থেকে তৃতীয় তলায় চলে গেছে, তার হুঁশই নেই। পিছন থেকে মিরহাদ হঠাৎ করেই জিনিয়াকে হ্যাচকা টেনে একটু সাইডে নিয়ে দাঁড় করাল। এহেন ঘটনায় জিনিয়া প্রথমে একটু ভয় পায়, পড়ে বুঝতে পেরে রাগী চোখে তাকায় মিরহাদের দিকে। কিন্তু পরক্ষণেই রাগ ভয় পরিণত হয়, কারণ মিরহাদ ও রেগে আছে তার দিকে তাকিয়ে। কক কি হলো, এমন কক করে টটটেনে আনলেন ককেন? কাপা কাপা গলায় বলল জিনিয়া। ইগনোর করছো কেন আমায়, মিরহাদ? আমি কখন ইগনোর করলাম আপনাকে? অন্যদিকে তাকিয়ে জিনিয়া। মিরহাদ এবার জিনিয়ার চিবুক টেনে নিজের দিকে মুখ ঘুরায় জিনিয়ার, তারপর বলে, তাহলে আমার দিকে তাকাচ্ছ না কেন একবারও? এবার একটু রাগ মিশ্রিত কণ্ঠে বলে জিনিয়া, কেন তাকাবো? কে আপনি? কে আমি, তাই না? বলেই জিনিয়ার হাত ধরতে যাবে, ঠিক তখনই মৃত্যু চলে আসে আর মিরহাদ জিনিয়ার থেকে দূরে সরে যায়। কি চলে এইখানে? ভ্রু নাচিয়ে বলল মৃত্যু। কিছুই না, তুই কোথায় চলে গিয়েছিস? তোকেই খুঁজছিলাম, জিনিয়া বলল সে ও তোকে খুঁজে পাচ্ছে না। জিনিয়া ও মিরহাদের কথায় মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। তাইলে আমি যে তোগো দুইজনরেই খুঁজা পাইলাম না, তোরা একলগে কেন? মৃত্যু। এবার মিরহাদ একটু অপ্রস্তুত হয়ে গেল মৃত্যুর কথায়। জিনিয়াও। মিরহাদ জিনিয়াকে অস্বস্তিতে ফেলতে চায় না, তাই মৃত্যুকে তাড়া দিতে লাগলো, বলল, তোর হলো শপিং, নিচে আয় জলদি, আমি গাড়ি বের করছি পার্কিং থেকে, বলেই সোজা চলে গেল। মৃত্যু জিনিয়াকে বলল, চল আইসক্রিম খাই, বলেই রেস্টুরেন্টের দিকে পা বাড়ায়, আর তখনই নিচের ফ্লোরে একটা শপে বড় একটা মিকি মাউস ডল চোখে পড়ে। তার তো পাগল হয়ে যাবার অবস্থা, যে করেই হোক এটা সে নেবে, তাই জিনিয়াকে হাতের সবগুলো শপিং ধরিয়ে বলল, জানু তুই ভাইয়ার লগে গিয়া আইসক্রিম কিন, আমি এখনই আইতেছি, বলেই ভো দৌড় লাগাল। জিনিয়া হতভম্ব হয়ে তার যাওয়ার দিকে তাকিয়ে আছে, আর ভাবছে সে এই পাগলিটার জন্য আজ মিরহাদের সামনে পড়ে গেছে, নয়তো কখনো তার সামনে আসতো না। মৃত্যু এক প্রকার দৌড়েই নিচের তলায় এসেছে, কিন্তু আসতেই কারো সাথে খুব জোরেই ধাক্কা খেল। মৃত্যু চোখ বন্ধ করেই চিৎকার দিল, এখনো থামার নাম নেই। হঠাৎ করেই তার মনে হলো কেউ তার মুখ চেপে ধরে আছে। তাই এক চোখ বন্ধ রেখে অপরটি হালকা খুলল, আর বুঝতে পারল সে নিচে পড়েনি, কেউ ধরে ফেলেছে পড়ার আগেই। তবে যে ধরেছে তাকে ভালো করে দেখার জন্য এবার দুটো চোখই খুলল। বাহ, কি সুন্দর চোখ দুটো! চুলগুলো হালকা গোলাপি, ঠোঁহম গালের ডান পাশে ওই গর্তটা কি যেন বলে, এটাকে ওহ মনে পড়ছে টোল।
আ এই 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 মেয়ে চুপ পপ, এভাবে চিৎকার করছো কেন? আরহাম স্যার আপনিই, বলেই মৃত্যু চোখ বড় বড় করে ফেলল। আরহাম কোনো মতে মৃত্যুকে সোজা করে দাঁড় করিয়ে নিজে একটু দূরে সরে দাঁড়াল। তোমার কি মাথায় কোনো সমস্যা আছে? যখন তখন দৌড় ঝাঁপ লাগাও, কখনো গাড়িতে লাগাও, এসব কি আচরণ? শান্ত স্বরেই বলল কথাগুলো আরহাম। মৃত্যু যখন দৌড়ে নিচে আসছিল, আরহাম তখন ওপরে ওঠার জন্য সিঁড়ির দিকে যাচ্ছিল, আর কোনো দিকে খেয়াল না করেই দৌড়ানোতে আরহামের ওপর গিয়ে পড়ে মৃত্যু। ভাগ্যিস আরহাম ধরে ফেলেছিল, নয়তো আজ তার সাধের দৌড় কোমর ভাঙার কারণ হতো। ওমা, এই ব্যাটা দেখি রোহান স্যারের চেয়ে বেশি হট। হায় কি টোল! ব্যাটার মন চায় ওই টোলের গর্তে পইরা সাঁতার কাটি। ধুর, আমি তো সাঁতারও জানি না। মনে মনে, এই মেয়ে সেই কখন থেকে এভাবে সামনে দাঁড়িয়ে তাকিয়ে আছো? সরো সামনে থেকে, আর একটু দেখে শুনে চলবে নেক্সট টাইম। আরহাম মৃত্যুকে বলে চলছে কথাগুলো, কিন্তু সে তো এখনও আরহামকে দেখায় ব্যস্ত। ভার্সিটিতে যখন দেখেছে তখন ও এতটা সামনে থেকে দেখেনি। এখানেই দেখল এত কাছ থেকে, আর সাথে সাথেই হার্টবিট মিস করল কয়েকবার। এমন তো কখনো রোহান স্যার বা অন্য ছেলেকেও দেখে হয়নি। আরহাম এবার তার তাকানোতে বেশ বিরক্ত, তাই পাশ কাটিয়ে চলে গেল। মৃত্যুর তো এখনও কোনো হুঁশ নেই। মৃত্যুর দেরি দেখে জিনিয়া, মিরহাদ দুজনেই খুঁজতে এসে দেখল সে মূর্তির ন্যায় এখন ও দাঁড়িয়ে আছে। মৃত্যু, কিরে তুই এভাবে দাঁড়িয়ে আছিস কেন? বাহু ধরে ঝাঁকিয়ে জিনিয়া, মৃত্যু কি হয়েছে তোর? কথা বলছিস না কেন? মিরহাদ একটু চিন্তিত সুরে জিজ্ঞেস করল। এবার একটু স্বাভাবিক হয়ে মৃত্যু জবাব দিল, ভাইয়া আমি না, আমার কেরাস চেঞ্জ করুন। হোয়াট? কি বলছিস এগুলা? পাগল হয়ে গেলি নাকি? মিরহাদ, এতে কোনো সন্দেহ আছে? কিছুটা ভেঙচি কেটেই বলল জিনিয়া। মিরহাদ এবার কপট রাগ দেখিয়ে বলল, তোমার কথার মানে কি আমার বোন পাগল? শুধু বোন না ভাই, ও কম কিসে? বিড়বিড় করে বলল জিনিয়া। কি বিড়বিড় করে? কি বলছো জোরে বলো? মিরহাদ। মৃত্যু দুজনের এমন তর্ক প্রতিযোগিতা দেখে চুপচাপ মল থেকে বেরিয়ে গাড়িতে গিয়ে বসল, আর একমনে ভেবে যাচ্ছে আরহাম এত কিউট কেন? তার টলুফ ভাবতেই কেমন শিহরণ জাগছে। মিরহাদ আর জিনিয়া মৃত্যুর যাওয়া দেখে তারাও গেল পিছন পিছন। তারপর জিনিয়াকে তাদের বাসায় নামিয়ে দিয়ে দুভাই বোন বাড়ি ফেরে। বাড়ি ফিরতেই মৃত্যু দ্রুত হেঁটে নিজের রুমে গেল। তারপর বারান্দা থেকে সামনের বারান্দায় উকি ঝুঁকি মারতে লাগল। আর বারবার দোয়া করে যাচ্ছে যেন এই বারান্দার সেই ছেলেটা আরহামি হয়, আর এই আরহামি যেন তার ভাইয়ার বন্ধু আরহাম হয়। পুরো ঘণ্টা খানেক বারান্দায় বসে থেকে ও কারো দেখা পেল না সামনের বারান্দায়, তাই মন খারাপ করে নিচে চলে যায়। মৃত্যুর মা বাবা বসে চা খাচ্ছিলেন ড্রয়িং রুমে বসে। মৃত্যুকে আসতে দেখে তার বাবা ডাকে তাকে। আম্মাজান, শুনলাম আপনি আজকা মেলা কিনাকাটা করছেন। কি কি কিনলেন একটু আমারে ও কন। মৃত্যুর বাবার কথায় তার মায়ের রাগ হলে সবসময়ই হয়, আর তিনি মনে করেন শুধুমাত্র বাবার দোষে আজ মেয়ে এতটা উশৃঙ্খল হয়ে গেছে। আব্বাজান, কিনছি অনেক কিছু, তয় যা সবচেয়ে বেশি পছন্দ হইছে সেইটা কিনা হইব না মনে হয় জীবনে। মন খারাপ করে আনমনেই বলে গেল মৃত্যু। কি কন আম্মা, আপনের পছন্দ হইব আর কিনা হইব না এইডা কি কইলেন? মিরু, ওই মিরু এদিকে আয়। মিরহাদ বাবার কণ্ঠ শুনে দ্রুত পায়ে ড্রয়িং রুমে এলো। কি হয়েছে বাবা, চিৎকার করছো কেন? আর তুমি আবার ও মিরু বলছো আমাকে? তয় কি কমু, মিরু কি খারাপ নাম নাকি? আর আম্মাজান কি কইল? আম্মাজানের পছন্দের জিনিস কিনা দেশ নাই কেন? রাগী কণ্ঠে বললেন।
মা তুমি কি কিছু বলবা? বাবাকে আমার মোটেও ভালো লাগে না বাবার এম করে কথা বলা। আর শোন বাবা, এটা তোমার মেয়ে, সবসময় কিছু না কিছু উল্টা পাল্টা করবে আর আমাকে বেজাল পোহাতে হবে। মিরু তুই কিন্তু রাগাইতেছিস আমারে। আম্মাজান এমন চুপ কইরা আছে কেন মারকেট থাইক্কা আসার পর? বাবা তোমার মেয়ে যখন তখন পাগলের মতো হাসে, চিল্লায়, আবার চুপ হয়ে যায়, আমি কি করে জানবো ওর কি হয়েছে? মৃত্যু এবার খুব সুন্দর করে বলল, বাবা আমার কিছুই হয়নি, থামো তো তোমরা, বলেই সে ওঠে নিজের রুমে চলে গেল আবার। উফ, বিরক্তিকর একটা মেয়ে আমার সামনেই যে কেন পড়ে বারবার। বলতে বলতে আরহাম ফ্ল্যাটে ঢুকল। আরহামের মা ছেলের মুখে কোনো মেয়ের কথা শুনে একটু দৌড়েই সামনে এলেন। উনি চান ওনার ছেলে যেন কোনো একটা সুন্দরী মেয়ের প্রেমে পাগল হয়ে বিয়ে করে ফেলে। স্বামী মারা গেছে 2 বছর, বড় ছেলে আরহাম ও ব্যবসায় লেগে গেছে। বাবার মৃত্যুর পর ছোট ছেলে ও হোস্টেলে থেকে পড়াশোনা করে, তাই তিনি বাড়িতে একাই পড়ে থাকেন সারাদিন। এজন্য চান যেন বাড়িতে একটা বউ আসুক, তারপর নাতি নাতনি, এতে করে ওনার একাকিত্ব ঘুচবে, সাথে হাসি খুশি থাকার কারণ ও খুঁজে পাবে। কিন্তু না, ছেলে বড় ঠিকই হয়েছে, তবে ঘর সংসার করার জন্য না, শুধু সারাক্ষণ গোমরা মুখ হয়ে টাকা কামানোর জন্য। কি ব্যাপার মা, এভাবে কি দেখছ? আরহাম: কিছু দেখছি না, তুমি কি যেন বলছিলে তাই শুনছিলাম। আয়েশা বেগম: আমি আবার তোমাকে কি বললাম? আরহাম: আরে তুমি আমাকে না, নিজে নিজেই কি যেন বলছিলে কোনো এক মেয়ের কথা। আয়েশা: ওহ হ্যাঁ, ওই আর কি কলেজের একটা মেয়ে, পুরোপুরি সাইকো মনে হয় আমার কাছে। এনিওয়ে, তুমি আবার এই মেয়ে নিয়ে ও উল্টা পাল্টা কিছু ভাবছ না তো? আরহাম: আরে না না না, আমি আবার কি ভাবব? তা আরহাম, মেয়েটা দেখতে কেমন? মানে খুব সুন্দর নাকি দেখতে পচা? আয়েশা: দেখতে তো ভালোই, তবে স্বভাবে পাগল। এক মিনিট, তুমি সত্যিই আবার এই মেয়ের পিছনে পড়বে তাই না মা? আরহাম: একদমই না, আমার ছেলে যা পছন্দ করে না আমি সেগুলো কেন করব? আমি তো মরে গেলে ও কখনো বলবো না তোকে বিয়ে করতে, কখনো বলবো না আমার ঘরে বউ মা আসুক, কখনো বলবো না নাতি নাতনির মুখ দেখব। ন্যাকা কান্না করে কথাগুলো বলছে আরহামের মা। আরহাম ও জানে তার মা এখন এভাবেই ব্ল্যাকমেল করে মেয়ের ডিটেলস জানতে চাইবে, তাই সে এখান থেকে কেটে পড়াটাই জরুরি মনে করছে। মা আমার খুব টায়ার্ড লাগছে, আমি শাওয়ার নিয়ে একটা ঘুম দিব। আর এই নাও, তোমার বলা সবকিছু নিয়ে এসেছি। একটা ব্যাগ মায়ের দিকে এগিয়ে দিয়ে বলল। তারপর আরহাম শাওয়ার নিয়ে শুয়ে পড়ল। ঘুম থেকে একেবারে সন্ধ্যার দিকে উঠল আরহাম। গায়ে একটা লুজটি শার্ট আর 3/4 প্যান্ট পরা। আড়মোড়া ভাঙতে ভাঙতে বারান্দায় গিয়ে দাঁড়াল সে। সামনের দিকটায় দেখছিল, তখনই মৃত্যু ও তার বারান্দায় আসলো, হাতে একটা ছোট্ট মিকি মাউস ডল। আরহামের নজর গেল মৃত্যুর দিকে, সে অবাক হয়ে তাকাল। এত বড় একটা মেয়ে, অথচ কি তার সাজপোশাক যেন কোনো 5 বছরের বাচ্চা। আজব। আসলে মৃত্যুর পরনে একটা মিকি মাউস ছাপের লাল রঙা টি শার্ট, আর মাথার চুলগুলো ও দুটো খোপা করা সামনের দিকে যেমনটা মিকির থাকে। মৃত্যুকে দেখতে ও কেমন বাচ্চা বাচ্চা লাগছে। মৃত্যুর ও নজর পড়ল আরহামের দিকে, সে তো দেখেই আবার ক্রাশ খেল, সাথে বুকটা টিপটিপ শব্দ করে চলছে একাধারে। ইস, এমন কেন লাগতাছে? এই ব্যাটারে দেখলেই কেমন ছটফটানি শুরু হয়। কই রোহাইন্নারে দেখলে তো এমন হয় না, কেরাস তো রোহাইন্নার ওপরে ও খাইছি। মৃত্যুর ড্যাবডয়াব করে তাকানো দেখে আরহাম বারান্দা ত্যাগ করে আর ভাবে, মেয়েটা নিশ্চিত পাগলাগার্দ ফেরত। বিল্ডিং দুটির দূরত্ব মাত্র কয়েক ফিট হওয়ায় বারান্দায় থাকা মানুষটাকে স্পষ্টই দেখা যায়।
আরহামের বিরক্ত হওয়া দেখে মৃত্যু আরও বেশি পাগল হয়ে যায় আর আনমনেই বলে ওঠে, আরহাম থি ইনোসেন্ট বয়, উফ সত্যি কত ইনোসেন্ট লাগে এই ব্যাটারে, একদম হিরো হিরো। রাত 10টা বাজে। জিনিয়ার ফোনে দুবার কল আসলো, কিন্তু সে মন খারাপ করে খাটে উপর হয়ে শুয়ে আছে। কলটা কে করছে সেটা দেখতে ও মন চাইছে না তার, কিন্তু বেয়াদব ফোনটা বেজেই চলছে, তাই বাধ্য হয়েই বালিশ থেকে মুখটা তুলে কলটা চেক করল নাম্বার না দেখেই। হ্যালো, ঘুমিয়ে পড়েছ? কণ্ঠটা শুনেই চমকে উঠল জিনিয়া। আপনি এত রাতে কল করেছেন, কিছু কি হয়েছে? মৃত্যু কোথায়? জিনিয়া, কেন আমি কল করলে সমস্যা? মৃত্যু নিজের রুমে হবে হয়তো মিরহাদ। আপনি করলে আমার কি সমস্যা হবে? তবে আপনার হলে হতেও পারে। তা কি মনে করে কল করলেন আমাকে? জিনিয়া, এভাবে কথা বলছো কেন জিনিয়া? মিরহাদ, কিভাবে বললাম, আমি তো জাস্ট আমাকে কল করার কারণ জানতে চাইছি, আর কিছুই না। জিনিয়া, তার মানে বিনা কারণে আমি কল করতে পারবো না, তাই তো? মিরহাদ, আমি এমনটা তো বলিন। আর কিছু বলার আগেই মিরহাদ কল কেটে দিল। মন খারাপ হয়ে জিনিয়ার, মিরহাদের ও দু প্রান্তে দুজনেই কষ্ট পাচ্ছে। শুধু জিনিয়া নিজেকে আশ্বাস দিচ্ছে এই ভেবে যে সে তো অন্য কাউকে ভালোবাসে এখন। কিন্তু আসলেই কি ভালোবাসে সে অন্য কাউকে? সকালে মৃত্যু মায়ের ডাকাডাকিতে ঘুম থেকে ওঠে ভার্সিটি যাওয়ার জন্য ফ্রেশ হয়ে তৈরি হচ্ছিল। হঠাৎ ড্রেসিং টেবিলের মিররে বারান্দায় চোখ পড়ল। নিজের না, সোজা আরহামের বারান্দায়। মৃত্যু তো পুরাই টাস্কি, কারণ আরহামে খালি গায়ে দাঁড়ানো আর মিরর থেকে দেখেই বোঝা যাচ্ছে কেমন সিক্স প্যাক টাইপ বডি। তার তো চোখ বেরিয়ে আসার উপক্রম। ওমা, এই ক্যাবলার বডি তো সেই এই ব্যাটারে শার্ট পরা অবস্থায় তো দেখলে মনে হয় চেঙ্গিস খান, কিন্তু এ দেহি রিয়াল সালমান খান। বলেই সে তো দৌড় লাগালো বারান্দায় তাকে কাছ থেকে দেখার জন্য। কিন্তু আশপোষ থুককো আফসোস, হিরো তার আগেই নিজের রুমে চলে গেছে। মৃত্যু জলদি করে একটা রেড ব্ল্যাক কম্বিনেশনের টি শার্ট আর ব্ল্যাক জিন্স সাথে মিকি মাউস ছুটি করল দুইটা, তারপর তাড়াতাড়ি করে গাড়ি নিয়ে ভার্সিটি চলে গেল। কিরে তুই আজ এত আগে চলে আসলি? সূর্য কোনো দিক দিয়ে উঠল? জিনিয়া, আমার সূর্য উঠছে যেন দিয়া, মন চায়। তুই কেন আইছস এত জলদি সেইটা ক। মৃত্যু, আমি আজ ব্রেকআপ করে ফেলেছি রিহান, বয়ফ্রেন্ড এর সাথে। জিনিয়া, কি সত্যি? চিৎকার করে বলল মৃত্যু। লাভ ইউ দোস্ত, অন্যেক বালা কাম করছস পোলাডা, এক্কেবারে বালা না। আমি ওর খবর লাগাইছিলাম, তাই চাইতাম তুই দূর থাক ওর থাইকা। একদমই কথাগুলো বলেই জোর করে জিনিয়াকে ধরে দু গালে চুমু দিয়ে দিল মৃত্যু। ওই ছি ছাড় শয়তান মেয়ে, আমাকে বলতে বলতে গাল মুছতে লাগলো জিনিয়া। আচ্ছা ধর আমার ব্যাগ নিয়া তুই ক্লাসে যা, আমি তোর ব্রেকআপের খুশিতে চকলেট খাওয়ামু। ক্যান্টিনে যাই বলেই আবার কিছুটা দৌড় লাগালো। কিন্তু সে কি জানত এবার ও তার দৌড় কোনো ঘটনা হয়ে রটনার তৈরি করবে। চোখ বন্ধ করে ফেলেছে মৃত্যু ভয়। হঠাৎ মনে হলো তার কোমর জড়িয়ে ধরে আছে কেউ। কোনো মতে এক চোখ খুলে দেখল সেই খাজ গালের মাঝে যেন বুকের মধ্যে কেউ ঢোল পিটাচ্ছে ধূপধাপ। আনমনেই মুখ দিয়ে গান বেরিয়ে এলো মৃত্যুর। স্টপ ইট, সোজা হয়ে দাঁড়াও, রেগে বলল কথাগুলো আরহাম। মৃত্যুর এবার খেয়াল হলো আরহামের পাশে রোহান ও দাঁড়িয়ে আছে। আরহাম আর রোহান কথা বলতে বলতে ক্যান্টিন থেকেই বের হয়ে আসছিল। তখনই মৃত্যু দৌড়ে ক্যান্টিনে ঢুকতে গিয়ে ধাক্কা খায় আরহামের সাথে। ঘটনাটা এমনভাবে ঘটে যে প্রথমে কেউ তেমন সামলে উঠতে পারে না, তবে রোহান কিছুটা ছিটকে সরে যায়। মৃত্যুর ধাক্কায় আরহাম ও দেয়ালের সাথে লেগে যায়, তবে ভাগ্য ভালো মৃত্যুর এবার ও আরহাম তাকে ধরে ফেলে।
আরহামের ধমকে মৃত্যু নিজের মুখ নিজেই চেপে ধরে আর মনে মনে বলতে থাকে, আল্লাহ গো, এই ব্যাটা দেহি রাগ ও দেহায়, ধুর, আমি ও কি ছাছড়া হইয়া গেছি, পুরান কেরাসের সামনে নতুন কেরাসরে গান শুনাইলাম। এই মেয়ে, তুমি কি পাগল, কথা কানে যায় না তোমার? আরহাম: হ স্যার। থুককু: হ্যাঁ স্যার, আমার কান তো একদম ঠিক। বলেন স্যার, কি বলছিলেন? বলেই আরহামের একদম মুখোমুখি দাঁড়ালো মৃত্যু। স্টুপিড বলেই হাঁটা ধরল আরহাম। রোহান ও এবার মৃত্যুকে বলল, তুমি কি পাগলামি ছাড়তে পারবে না কখনো? আমি কিন্তু নেক্সট টাইম তোমাকে এমন বাচ্চাদের মতো বিহেভ করলে মিরহাতকে জানাতে বাধ্য হব বলে রোহান ও চলে গেল। মিরহাতকে জানাতে বাধ্য হব? ভেঙচি কেটে রিপিট করল মৃত্যু কথাগুলো। আজ একটা ক্লাস ও মৃত্যু ঠিকঠাক করেনি, শুধুই আরহামের নাম নিয়ে বকবক করেছে আর জিনিয়া নিজের কান চেপে ধরে বসে আছে। আরহামের ক্লাসটাই মৃত্যু এখন চুপ হয়ে আছে। একটা ম্যাথ বুঝিয়ে দিয়ে সবাইকে আরেকটা করতে দিল আর ঘুরে ঘুরে সবাইকে চেক করছে। চোখ পড়ল মৃত্যুর দিকে, সে ম্যাথ না করে আরহামের দিকে তাকিয়ে মিটিমিটি হেসে যাচ্ছে। প্রথমে একটু আনিজি পিল করলে ও এবার তার রাগ লাগছে। একটা মেয়ে কতটা স্টুপিড হলে টিচারের দিকে তাকিয়ে এভাবে হাসতে পারে ভেবে পায় না সে। এই মেয়ে, তুমি বসে আছো কেন? ম্যাথটা করে দেখাও। মৃত্যুর দিকে ইশারা করে। জি স্যার, আমি। জিনিয়া বলল। না, তোমার পাশের মেয়েটা মৃত্যুকে দেখিয়ে। মৃত্যু এবার বসা থেকে দাঁড়িয়ে গেল। স্যার, আমি তো ম্যাথটা বুঝতেছি না, যদি একটু দেখতেন। খাতাটা এগিয়ে ধরল। আরহাম সামনে এসে বলল, কোথায় বোঝনি দেখি? মৃত্যু অপলকভাবে তাকিয়ে আছে আরহামের দিকে। আরহাম খাতা থেকে চোখ সরিয়ে মৃত্যুর দিকে তাকিয়ে অপ্রস্তুত হয়ে যায়। মেয়েটা একদম কাজ ঘেঁষে দাঁড়ানো, কেমন করে যেন দেখছে তাকে। আরহাম দ্রুত সরে দাঁড়ালো আর বাকিটা সময় মৃত্যুর দিকে তাকালো না। ছুটির পর রোহান আরহামকে ডাকে, আরহাম স্যার, একটু দাঁড়ান। আরহাম দাঁড়িয়ে যায়, তারপর রোহান কাছে আসতেই পেটে একটা গুঁতো লাগায়, শালা, আমি তোর কোনো জনমের স্যার, আর আপনি কেন বলছিস? এখন তো ভার্সিটির ভেতরে আছি আর তুই তো চাস না স্টুডেন্টদের সামনে বন্ধুত্ব দেখাই, তাই আর কি প্রফেশনাল রোল প্লে করছি। রোহান: তো আমি বলছি স্টুডেন্টদের সামনে, এখানে তো কেউ নেই। আরহাম: কে বলছে নেই? ওই যে তাকিয়ে দেখ, বলেই আরহামকে হাতের ডান দিকে ইশারা করল রোহান। ওহ নো, এই পাগল মেয়ে আবার এখানে নিশ্চিত কোনো গন্ডগোল করবে, চল তাড়াতাড়ি বের হই। আরহাম: কিসের গন্ডগোল? মৃত্যু দুষ্টু অনেক, তবে খারাপ না। বাচ্চামোটা একটু বেশিই করে, খুব আদুরে মেয়ে তো, তাই। রোহান: এই শোন, প্রত্যেকটা ছেলে মেয়েই তার বাবা মার খুব আদুরে হয়, কিন্তু এই মেয়েটা আদরে একেবারে বাদর হয়ে গেছে। তার বাড়ির মানুষগুলো মনে হয় খেয়াল করেনি। লুক কি সাজপোশাক! একটা ভার্সিটি পড়ুয়া মেয়ের পাশের মেয়েটাকে দেখ, কত ভদ্রভাবে চলছে। মৃত্যু আর জিনিয়ার দিকে ইশারা করে। এই পাগলি মেয়েটা তো আমাদেরই দোস্ত, মিরহাদের বোন, তোকে যে কি করে বলি, মনে মনে বলছে রোহান। মৃত্যু আর জিনিয়া আরহামদের পাশ দিয়ে বের হওয়ার সময় মৃত্যু আরহামের কানের কাছে আসতেই আবার ও গুনগুন করতে লাগল। আরহাম অস্পষ্ট সুর শুনতে পেয়ে বলল, দেখলি কি বেয়াদব মেয়ে, টিচারের কানের কাছে এসে গান গেয়ে গেল, ডিসগাস্টিং জাস্ট। রোহান অনেকবার বলতে চেয়েছে মৃত্যু মিরহাদের বোন, কিন্তু যদি আরহাম পুরনো রাগের কারণে কোনো কিছু বলে ফেলে তাকে, তাই চলবে।